ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এই চ্যানেলে মূলত আমরা গণিত অর্থাৎ কোয়ান্টিটিউড অ্যাপটিটিউড ও জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই থেকে যে সমস্ত প্রশ্নগুলো রাজ্য ও কেন্দ্রীয় স্তরের পরীক্ষায় আসে তার শর্টকাট টিপস নিয়ে আলোচনা করে থাকি। এই মুহূর্তে আগামী 22শে নভেম্বর 2020-তে আসন্ন ডব্লিউবিবিএসসি ওয়ার্ড মাস্টার গ্রেড 3 ও মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে গণিতের উপযুক্ত 25টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখন এই 25টি প্রশ্নের 1 থেকে 12 পর্যন্ত ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্ট 1 হিসাবে। পরবর্তী ভিডিওতে পার্ট 2 অর্থাৎ 13 থেকে 25 পর্যন্ত আলোচনা করব। সো বন্ধুরা, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল ক্লিক করতে নোটিফিকেশানটা অন করে রাখতে পারো, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা অনায়াসেই আগে পেয়ে যেতে পারো। তো চলো প্রথম কোশ্চেনটা আমরা দেখি। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। ব্যক্তির শতকরা লাভের পরিমাণ কত? অর্থাৎ সে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, অর্থাৎ সে 900 গ্রাম কিনছে মনে করি 900 টাকায়, কিন্তু সে বিক্রি করছে কত? বিক্রি করছে 1000 টাকায়। তাহলে সেক্ষেত্রে তার প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে, এই অসাধু ব্যবসায়ী হওয়ার জন্য সেক্ষেত্রে তার প্রফিট হচ্ছে 100 রুপিস অর্থাৎ 100 টাকা। তাহলে এক্ষেত্রে তার প্রফিট পার্সেন্টেজ অর্থাৎ লাভের পরিমাণ হচ্ছে প্রফিট বাই কস্ট প্রাইস। এটা আমরা অলরেডি জানি যে লাভ বা ক্ষতির পরিমাণ সবসময় ক্রয় মূল্যের উপর দেখা হয়। এটার একটা বিস্তারিত ব্যাপার আছে, সেটা আমরা পরবর্তীতে কোনো ক্লাসে এই বিষয়টা নিয়ে দেখব। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 100 তার মানে 100/9 ইজ ইকুয়াল টু 11.1/9% অর্থাৎ বি অপশন কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন বলছে কি, একটি খাদ্য ভাণ্ডারে 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল। 10 দিন পর 75 জনের অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্যে কত জনের চলবে? তাহলে ওয়ার্কম্যান অর্থাৎ লেবার, আর একটা মনে করছি আমরা ডি। তাহলে এখানে 150 জন, 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল, আর এখানে 15 দিন খাদ্য মজুদ ছিল কিন্তু 10 দিন খেয়ে নিয়েছে। তাহলে 15 মাইনাস 10 সমান 5 দিন চলবে বাকি খাদ্যে। আর এখানে প্রথমে ছিল 150 জন, পরে আবার 75 জন শিফট হয়ে চলে গেছে, অর্থাৎ 150 মাইনাস 75, এই 75 জনই এখন খাবে। তাহলে তাদের কতদিন সময় লাগবে বা অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? তাহলে আমরা এটা দেখি যে কীভাবে এটা আমরা সলভ করব। তাহলে 5 ইন্টু, এখন দেখো 150 মাইনাস 75 মানে 75, তাহলে 5 ইন্টু 15/75। 15/75 কেন হলো? 5 ইন্টু 15/75, সরি 150/75। 150/75 কেন হলো? অর্থাৎ এটা আমরা জানি একটা 150 ছিল, লোক সংখ্যা কমছে, লোক সংখ্যা কমলে তাহলে বেশি দিন খাবারটা খাওয়া যাবে। ভালো করে আবার বলছি বিষয়টা, 150 জন ছিল, এখন 75 জন হলো, তাহলে লোক সংখ্যা কমছে, তাহলে লোক সংখ্যা কমলে সেই খাদ্যে আরও বেশি দিন চলবে। ওই জন্য উপরে আমরা 150 লিখলাম আর নিচে 75 লিখলাম। তাহলে 5 কাটা গেলে 15/75, তাহলে 15, 10-এ 150 অর্থাৎ 10 দিন চলবে। তাহলে আমাদের ক অপশান অর্থাৎ 10 দিন রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা কি বলছে, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি 175 মিটার দৈর্ঘ্যের সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ওই ট্রেনটি কত সময়ে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে?
তাহলে একটা ট্রেন, এটা আমরা আগেই ভালো করে জানি যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে বা একটা সেতুকে অতিক্রম করে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য এবং তার প্ল্যাটফর্মটা বা সেতুর দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এই ক্ষেত্রে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 125, টি ফর ট্রেন লিখছি আমরা এখানে 125 মিটার, আর প্ল্যাটফর্ম সেতু অর্থাৎ এস দিয়ে লিখছি 175। তাহলে টোটাল লেন্থ কত হচ্ছে এক্ষেত্রে 100 275 মানে 300 সেন্টিমিটার। এবার টাইম কত, টি ফর টাইম মানে 20 সেকেন্ডস। এবারে তাহলে বলছে ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে আমরা কি জানি যে ওই ট্রেনটি কত সময়, তার মানে এক্ষেত্রে আমাদের সময় বার করতে হবে, নতুন ক্ষেত্রে সময় বার করতে হবে। তাহলে মোট দৈর্ঘ্য বাই মোট দৈর্ঘ্য বাই সময় ইকুয়াল টু আমরা কি পাবো, মোট দৈর্ঘ্য অর্থাৎ 300 মিটার বাই সময় মানে গতিবেগ পাবো। ইন দ্য সেম ওয়ে আমরা ওই ট্রেনটার ক্ষেত্রেও মোট দৈর্ঘ্য কত 115 প্লাস 125 একটি প্ল্যাটফর্মকে কত সেকেন্ড মানে সময়টা এক্ষেত্রে আমাদের বার করতে হবে, তাহলে 0 কাটলো, 30কে দিয়ে কাটলে কত 15, তাহলে 115 আর 125 মানে কত হচ্ছে 240। তাহলে 15 টি ইজ ইকুয়াল টু 240, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে 240 বাই 15 মানে 15 একে 15, 18 19 20 21 22 23 24, 15 6 15 90 মানে 16 সেকেন্ড। আবার প্রথম থেকে দেখছি, একটা ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার, একটা সেতুর দৈর্ঘ্য 175 মিটার, তাহলে মোট দৈর্ঘ্য কত পেলাম আমরা 300 মিটার। অর্থাৎ আর এই ক্ষেত্রে কত বলেছে, প্রথম ক্ষেত্রে 20 সেকেন্ড সময় লেগেছে, তাহলে টি সমান 20 সেকেন্ডস। তাহলে এখন অতিক্রান্ত মোট দূরত্ব বাই সময় মানে আমরা গতিবেগ। ইন দ্য সেম ওয়ে বলছে ওই একই ট্রেনটি 115 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে ইন দ্য সেম ওয়ে 115 প্লাস 125 হবে, কারণ এই 115 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম আর ট্রেনটা দৈর্ঘ্য আগে 125 ছিল, তাহলে 125 প্লাস 115 মানে 240, তাহলে 240 বাই টি, তাহলে 15 টি ইজ ইকুয়াল টু এই কোনাকুনি গুণ করলে 15 টি ইজ ইকুয়াল টু 240, তাহলে টি ইজ ইকুয়াল টু 240 বাই 15 মানে 16 সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা আমরা দেখি। দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা তৈরি করতে কতদিন সময় লাগবে। খুব ইজি, আমি ওয়ান স্টেপে অঙ্কটা সমাধান করব। ভালো করে লক্ষ্য করো, আমাকে কি জানতে চেয়েছে, কত দিনে জানতে চেয়েছে। তাহলে এটা যদি আমরা ইন দ্য সেম ওয়ে একটা এভাবে করতে পারি, টি ফর টাইম, ডব্লিউ ফর ওয়ার্কম্যান অর্থাৎ শ্রমিক আর 20টি খেলনা তৈরি করে 3 দিনে, নাম টি ফর টয়েজ আর ডি ফর ডেজ। তাহলে এটা আমরা পরপর বসিয়ে দিয়ে এইভাবে তৈরি করে ওয়ান স্টেপে অ্যান্সারটা করা যাবে। টি ফর টাইম মানে 12 ঘন্টা, 10 জন লোক ওয়ার্কম্যান, এটা করতে হবে কত, টয়েজ কটা করছে 20 দিনে, আর ডি ফর ডেজ 3 দিনে, এটা ইন দ্য সেম ওয়ে 4 ঘন্টা, এটা কত 24 জন লোক, এটা কত 32টি খেলনা, এটা জিজ্ঞাসা চিহ্ন। এবারে আমরা এই যে জিজ্ঞাসা চিহ্ন যেটা উপরে আছে সেটা সবসময় লিখে ফেলে এবার 3টে ড্যাশ দিয়ে এই ড্যাশটা পূরণ করব। খুব ইজি, এই অঙ্কগুলো পরবর্তীতে পড়লে ওয়ান স্টেপে সলিউশন করা যাবে উইদিন 30 সেকেন্ডস। চলো দেখি এটা কি বলেছে আমরা, ঘন্টা। তাহলে আগে 12 ঘন্টা কাজ করতো, এখন 4 ঘন্টা কাজ করে,
তাহলে কম সময় কাজ করে, তাহলে দিন বেশি দিন লাগবে। তাহলে উপরে 12, 12 আর 4-এর মধ্যে কে বেশি? 12 বেশি। তাহলে উপরে 12, নিচে 4। 10 ঘর 10 জন লোক কাজ করতো, এখন সেখানে 24 জন লোক কাজ করে, তাহলে কম দিন। এটা আমরা রিভার্স রিলেশন অর্থাৎ বা ইনভার্স রিলেশন, অর্থাৎ ওয়ার্কম্যান বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে ওয়ার্কম্যান বাড়ছে, 10 ছিল 24 হলো, দিন সংখ্যা কমবে, তাহলে উপরে 10, নিচে 24। ইন দ্য সেম ওয়ে টয়েস 20টা বানতো আগে, এখন 32টা বানছে, অর্থাৎ বেশি হচ্ছে। তাহলে টয়েস যত বাড়বে দিন সংখ্যাও তত বেশি হবে, তাহলে উপরে বেশি নিচে কম, অর্থাৎ 20। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, 12 2 24, 4 2 8, 8 4 32, মানে 3 4 12 দিন। এই সরি এটা এই দুই কাটবে এখনো, তাহলে 3 2 6 দিন, অর্থাৎ 6 অ্যান্সার। খুব সহজ অঙ্ক এটা। পিএসসির পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষাতে একটা এই ধরনের কোশ্চেন অবশ্যই থেকে থাকে, তো তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে প্র্যাকটিস করো। পরের কোশ্চেনটা আমরা দেখি। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:3, অর্থাৎ 4:3। তাহলে মিশ্রণে জলের পরিমাণ কত? এটাও খুব ইজি কোশ্চেন। এম ফর মিল্ক ধরছি আমরা, সেটা এখানে কত আমরা ধরে নিচ্ছি 2 লিটার, 2 আছে 2 লিটার, আর W = L, মানে 1 লিটার যেহেতু বলেছে, তাহলে আমাকে কি বলেছে যে ওই মিশ্রণে, এই যে মিশ্রণটা ছিল ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে জলের অনুপাত জল ও দুধের অনুপাত হবে 4:3। তাহলে আগে মিল্ক ছিল 2L, এখন ওই মিশ্রণে জল মিশ্রিত করছি L + 3, L ছিল আরও 3 লিটার দিলাম। এবার এইটা কত হবে বলেছে? দুধ হবে 4 আর এটা হবে 3। তাহলে কোনাকুনি গুণ করি, 3 2 6L = 4L + 3 4 12। তাহলে 4L থেকে 6L থেকে 4L বাদ দিলে 2L = 12, L = 6। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। খুব ইজি ব্যাপার। চলো পরের অঙ্কটা দেখি আমরা। ক খ গ এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি গ এর মাসিক আয় ক এর মাসিক আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তবে খ এর বার্ষিক আয় কত? তাহলে এদের আয়ের অনুপাত কত? 2:3:5। তাহলে বলছে গ এবং ক এর মাসিক আয়ের ডিফারেন্স হচ্ছে 1200 টাকা, অর্থাৎ এই দুটোর ডিফারেন্স হচ্ছে, তাহলে 2 আর 5-এর ডিফারেন্স, অর্থাৎ বিয়োগফল কত? 3। তাহলে 3 = 1200 টাকা। তাহলে 1 সমান কত? 1 সমান 400 টাকা। 3 4 1200। তাহলে আমাকে বলছে যে খ এর বার্ষিক আয় কত? তাহলে এইটা কিন্তু মাসিক আয়, এই 3। তাহলে এখন আমরা 3 সমান বার করে ফেলি। 3 সমান 3 × 1 মানে 3 4 1200। এই 3টা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, 3টা কিন্তু খ এর মাসিক আয়। তাহলে আমাকে জানতে চাইছে বার্ষিক আয় কত, তখন এর সঙ্গে আরও 12 দিয়ে গুণ হবে, মানে 3 × 12 মানে 1200 × 12 মানে 14,400 টাকা। 14,400 টাকা। দিস ইজ অপশান রাইট অ্যান্সার। পরের অঙ্কটা আমরা দেখি। ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত % ক্ষতি হবে? খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এই প্রবলেমটা আমরা মন দিয়ে দেখব। ক্রয় মূল্যের ওপর যদি 10% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতির পরিমাণ কত? মনে করি এ আর বি দুজন ব্যক্তি। এ 100 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে, সেটা বিক্রি করছে 10% ক্ষতিতে 90 টাকায়। তাহলে এক্ষেত্রে লস, এটা আমরা কস্ট প্রাইসের ওপর ক্যালকুলেশন করছি। তাহলে লস পার্সেন্টেজ হবে কত? কস্ট প্রাইসের উপরে। ভালো করে এটা লক্ষ্য রাখতে হবে। লস তাহলে কত? 100 টাকায় বিক্রি করে 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি, তাহলে 10 টাকা লস। কস্ট প্রাইসের উপর ক্যালকুলেশন করছি, তাহলে লস বাই কস্ট প্রাইস × 100,
মানে 10% লস হচ্ছে, কস্ট প্রাইসের ওপর হিসাব করছি। এবার আমাকে জানতে চেয়েছে যে সেলিং প্রাইসের ওপর ক্ষতি কত। খুব মন দিয়ে এই কোশ্চেনটা কিন্তু বারে বারে আসে, বিভিন্নভাবে ঘুরে ঘুরে আসে। এই বিষয়টা আমরা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাব। তাহলে বিয়ের ক্ষেত্রে ইন দ্য সেম ওয়ে আমরা করি, মনে করি 100 টাকা দিয়ে জিনিসটা কিনলাম, সেলিং প্রাইস কত হবে, তাহলে ইন দ্য সেম ওয়ে সেলিং প্রাইস 90 টাকা। তাহলে এই ক্ষেত্রে লসটা পার্সেন্টেজ ক্যালকুলেট করবো আমরা সেলিং প্রাইসের উপরে, যেহেতু আমাকে সেলিং প্রাইসের উপর করতে বলেছে। তাহলে লস কত, 10 টাকা সেলিং প্রাইসের উপরে, মানে 90 টাকা সেলিং প্রাইস ইন্টু 100। তাহলে এটা একটা শূন্য, মানে 100/9, মানে আমরা 100/9 দেখা মাত্রই 11.1 দাগ মারবো। এটা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার যখন পড়বো বা দেখবো বিস্তারিত, সেই নিয়ে খুব বিশদে আলোচনা করার ব্যাপার আছে, সেটা একটু দেখলে তখন বোঝা যাবে খুব ইজিলি। 10 সেকেন্ডে এটার অ্যান্সার করা যাবে এই কোশ্চেনটার। চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে 7^95 প্লাস 3^58 সংখ্যাটির একক স্থানে কত সংখ্যা বসবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা স্টাফ সিলেকশন এবং অন্যান্য সেন্ট্রালের পরীক্ষায় মাঝে মধ্যে এসে থাকে, এবং ইদানিং পিএসসির কোশ্চেনেও আসা শুরু হয়েছে। তো এই কোশ্চেনটা একটা রিমাইন্ডার থিওরেম আছে ক্লাস 11 বা বিএসসি লেভেলের, তো সেইটা এত ডিটেলসে আমাদের জানার প্রয়োজন নেই। যখনই এই ধরনের কোশ্চেন আসবে তখন যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 95/4, 95/4 মানে 4×3=92, মানে রিমাইন্ডার হচ্ছে 3, রিমাইন্ডার থাকছে 3। আর এখানে 58কে 4 দিয়ে ভাগ করলে 4×4=56, রিমাইন্ডার হচ্ছে 2। তাহলে 7 স্কোয়ার, এটা 7^3 = 343। এই একটা বিষয় একটু এখানে উল্লেখযোগ্য বলা, যে এই কোশ্চেনে এটা প্লাস না হয়ে মাইনাস হবে, এই কোশ্চেনে প্লাস না হয়ে এটা মাইনাস হবে, প্রিন্টিং মিস্টেক। তাহলে আর এখানে রিমাইন্ডার ছিল কত, 3, এটাকে আমরা R1 মনে করছি, এটাকে R2 মনে করছি। তাহলে এখানে 3 স্কোয়ার মানে 9। তাহলে এখন এই 343 আর 9 এর ডিফারেন্স কত, 343 আর 9 এর ডিফারেন্স নয় 4, এখানে 1 মানে 24, 334, 334 অর্থাৎ ইউনিট ডিজিটটা হচ্ছে 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা এই কোশ্চেনটাকে সমাধান করব। এর পরের কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন। 1 থেকে 100 পর্যন্ত কতবার 1 আছে, এটা খুব ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে। এটার অ্যান্সার হবে 21। এটাকে আমাদের মেমোরাইজ করা ছাড়া কোনো উপায় নেই, এটা আমাদেরকে অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, যেটা হলো একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত বা সংখ্যার অনুপাত, খুব ভালো করে খেয়াল করতে হবে, সংখ্যার অনুপাত এইটা এইটা হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত। আচ্ছা, এক্ষেত্রে অনুপাতটা কত বলছে, 2:3:7, অর্থাৎ অনুপাত সমষ্টি 7, 3, 10, 2, 12। অনুপাত সমষ্টিটা কত হচ্ছে 12। তাহলে এই 12 = এটা কিসের অনুপাত, এটা মুদ্রার সংখ্যার অনুপাত, ভালো করে খেয়াল করতে হবে, সংখ্যার অনুপাত। তাহলে 2 ইন্টু এটা 1 টাকা মানে 1 × 2 যোগ এটা 50 পয়সা, 50 পয়সা মানে 0.50 ইন্টু কটা, 3টে, যোগ এখানে 25 পয়সা মানে 0.25 ইন্টু 7। তাহলে এখানে 2 + 3, 5, 15, 150 মানে 1.5 হচ্ছে, প্লাস 25কে 7 গুণ করলে 6 25 150 মানে 175, 1.75, এগুলো যোগ করলে পাচ্ছি আমরা 5.25। তাহলে 12 এর ভ্যালু যদি 5.25 হয় তাহলে 1 = কত, তাহলে 1 = 5.25/12।
12 ইন্টু 384। কেন? এই ঐকিক নিয়মে আমরা করলাম যে এই 384টির মান কত হবে, 12টার ভ্যালু এত টাকা, তাহলে একটার 12টার ভ্যালু এত টাকা, একটার কত 384টার কত, তাহলে আমরা ইন দ্য সেম ওয়ে এটা করলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 168 কারোটি করলে, যেহেতু আমাদের স্পেস কম আছে এই জন্য এটা সরাসরি বসিয়ে দিলাম। 168 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা আমরা দেখি। পরের প্রশ্নটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা কি সূত্র জানি, বাহু স্কোয়ার ইজ ইকুয়াল টু 32। তাহলে বাহু মানে কত, এটা 16 ইন্টু 2, মানে 16 ইন্টু 2, 16 ইজ এ স্কোয়ার নাম্বার, তাহলে 16কে রুট করলে 4 আর √2কে রুট করলে √2। এবারে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ ডায়াগোনাল অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কত, a√2 মানে 4√2 ইন্টু √2 ইজ ইকুয়াল টু 8। 4, 2 আর 2 দুটো রুট গুণ করলে একটা শুধু সংখ্যা চলে আসে, তাহলে 4 গুণ 2 মানে 8 সেমি। তাহলে 8 সেমি যে অপশানে আছে সেটা অ্যান্সার, খ অপশানে আছে, এটা অ্যান্সার। পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে এইখানে একটা একটু গন্ডগোল আছে প্রিন্টিং মিস্টেকে, যেটা হলো এই 8.37টাকে আমরা 8.73 দ্বারা রিপ্লেস করব। তাহলে এখানে একটা জিনিস দেখব, এটা ওই বীজগাণিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে এই অঙ্কগুলো হবে। তাহলে 3 বার a, এখানে 3 বার b, এগুলোকে ওপরের 8.373টাকে 73 মনে করছি। তাহলে a ইজ ইকুয়াল টু 8.73, তাহলে b ইজ ইকুয়াল টু 4.27, এটা মনে করে নিলাম। তাহলে উপরেরটা কি দাঁড়ালো, 3 বার a মানে গুণ করলে a মানে a কিউব যোগ b কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। আর এটা একটা ফর্মুলা আছে, মান নির্ণয়ের একটা ফর্মুলা, a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই দুটো কেটে গেল, তাহলে আলটিমেট থাকছে a প্লাস b ইজ ইকুয়াল টু a প্লাস b, মানে এই দুটো যোগফল মানে 7 3 10 0 হাতে 1, 7 2 9 10 4 4 12 13, মানে 13 অপশান অ্যান্সার, অর্থাৎ খ অপশান অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং।